সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। অধ্যায়টি মোটামুটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিশেষ করে তোমরা যারা অর্থ সমমূল্য সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে তারা অধ্যায়টি ভালো বুঝতে পারবে। অধ্যায়টির নাম হলো যে দীর্ঘমেয়াদী অর্থায়ন বা লং টার্ম ফিন্যান্স। মূলত দীর্ঘমেয়াদী অর্থায়ন, আমরা অর্থায়নের মধ্যে তোমরা জানো যে আমরা 3 ধরনের অর্থায়ন করি। একটা অর্থায়ন হলো যে স্বল্প মেয়াদী, কেমন স্বল্প মেয়াদী অর্থায়ন। হ্যাঁ, এরপরে আমরা পড়েছিলাম মধ্যমেয়াদী অর্থায়ন, কেমন। এরপরে হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। হ্যাঁ, দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঠিক আছে। অর্থায়ন মূলত এই অর্থায়নের কনসেপ্টটা থেকে মূলত এটা আসছে। অর্থায়ন বলতে আমরা কি বুঝি, এগুলো বিভিন্ন সময় আলোচনা করেছি তোমাদের অনলাইন যে ক্লাসগুলো ছিল সেখানে। অর্থায়ন বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন অর্থের প্রয়োজন হয় সে অর্থটা তহবিল সংগ্রহ করে সেটা সুষ্ঠু ব্যবস্থাপনা অর্থায়ন বলে। আবার অর্থায়ন এমন হতে পারে তুমি যদি কোথাও মুনাফার আশায় টাকা বিনিয়োগ করো, সেটাও একটা অর্থায়ন হতে পারে। তার মানে এখানে 2 ধরনের অর্থায়ন আমরা দেখি। একটা হলো যদি প্রতিষ্ঠান যদি অন্য কোনো উৎস থেকে টাকা সংগ্রহ করে, সেটা একটা অর্থায়ন। সে অর্থায়নের জন্য প্রতিষ্ঠান, লক্ষ্য করো তোমরা, তো সে অর্থায়নের জন্য যে প্রতিষ্ঠান যে পরিমাণ যাদের কাছ থেকে টাকা নিয়ে আসবে তাদেরকে প্রতিষ্ঠান সুদ দিবে। হ্যাঁ, যেমন মনে করো আমি একটু পরে বলছি, আগে তোমাদের এটা বললে স্বল্পমেয়াদী অর্থায়ন, যে আমরা অর্থায়নের কথা বলছি সেখানে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী আছে। তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাচ্ছি, যেমন দেখো অর্থায়নের ক্ষেত্রে আমরা বলছি যে তহবিল সংগ্রহ করা, কেমন তহবিল সংগ্রহ। হ্যাঁ, তো তোমরা ফিন্যান্সেরই কোনো অধ্যায়ে দেখবা যে আমি শেয়ার ইস্যু করলাম, সেখানে আমি ব্যয় নির্ণয় করছি, আবার কোথাও আমি আয় নির্ণয় করছি। কিভাবে দেখো, তহবিল যদি তুমি সংগ্রহের জন্য ইস্যু করো তাহলে তোমার খরচ বা ব্যয় নির্ণয় করবে, ঠিক আছে। যেমন ফিন্যান্সের যে বিভিন্ন ব্যয়, যেমন আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে ব্যয় নির্ণয় করেছিলাম। আবার তুমি যদি তহবিল তোমার কাছে যে তহবিল আছে সেই তহবিল যদি তুমি বিনিয়োগ করো তাহলে সেটা হবে তোমার আয়। কেমন, তার মানে অর্থায়নের ক্ষেত্রে আমরা তহবিলটা যখন আমরা সংগ্রহ করব কোনো উৎস থেকে, তাহলে আমি যেটা এর বিনিময়ে আমি যাদের কাছ থেকে তহবিল, যেমন তুমি যদি ব্যাংক থেকে ঋণ আনো, সেটা একটা মধ্যমেয়াদী অর্থায়ন, সেখানে তোমাকে ব্যাংকে সুদ দিতে হবে, সেটা একটা ব্যয়, তো সেটা তোমার অর্থায়নের উৎস। কিন্তু তুমি যদি কোনো একটা প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ক্রয় করো, তাহলে সেটা তোমার জন্য একটা আয়, সেখানে বিনিয়োগ করলে আয় হয়। তো অর্থায়নের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা থেকে যে আমরা এটাই বুঝতে পারি যে আমি যখন কোথাও টাকা বিনিয়োগ করব, সেক্ষেত্রে আমি সেখানে আমার আয় নির্ণয় করব। আমি যদি কোথাও যদি আমি ইস্যু করে টাকা সংগ্রহ করি, তাহলে আমি আমার ব্যয় নির্ণয় করবো, কেমন। তো এই অর্থায়নের এই তহবিল উৎস বা ইস্য থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো এটা 3 হয়, যেমন 1 বছর, হ্যাঁ, বা তার কম সময়ের জন্য হতে পারে, ঠিক আছে। এটা হলো 1 বছর থেকে 5 বা 7 বছর হতে পারে। যেমন মধ্যমেয়াদী অর্থায়নের একটা মূল গুরুত্বপূর্ণ প্রমাণ হলো যারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বা কোনো লিজ নেয় 5 বছর 7 বছরের জন্য, বিশেষ করে ব্যাংক ঋণটা এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা মধ্যমেয়াদী অর্থায়ন। আবার প্রতিষ্ঠানের দেখা গেছে 5 বা 7 বছর থেকে বেশি, হ্যাঁ, বেশি সময়ের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠান অনেক সময়ের জন্য তার অর্থের প্রয়োজন, বা সে দীর্ঘ সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করে রাখলো কোথাও, সেটাও একটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। অর্থাৎ
টাকাটা যদি সংগ্রহ করে দীর্ঘ সময়ের জন্য সেটা যেমন দীর্ঘমেয়াদী অর্থায়ন, আবার যদি কোথাও টাকাটা বিনিয়োগ করে দীর্ঘ সময়ের জন্য তাহলে সেটা একটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। কেমন? তো দীর্ঘমেয়াদী অর্থায়ন, আমরা অর্থায়ন সম্পর্কে আবার একটু ধারণা নিলাম। দীর্ঘমেয়াদী অর্থায়ন হলো 5 বছর বা বেশি সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সে অর্থায়নটাই হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমি আবারও বলছি, এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ের আরেকটা নাম হলো, যে দেখো তোমরা এখানে লক্ষ্য করো, এই অধ্যায়ের আরেকটা নাম হলো মূল্যায়ন বা ভ্যালুয়েশন। তোমরা তোমাদের এই বইয়ের মধ্যে অধ্যায়টা হলো মূলত দীর্ঘমেয়াদী অর্থায়ন, কিন্তু এটা আমরা যখন বিভিন্ন অনার্সে পড়াই বর্ণনা সেখানে দেওয়া আছে এটা হলো মূল্যায়ন বা ভ্যালুয়েশন। তো আমি তোমাদেরকে ধাপে ধাপে শিখাবো যে আমরা কিভাবে সেই মূল্যায়নটা করব। আমরা জানি যে দীর্ঘমেয়াদী অর্থায়নের অনেক ধরনের সোর্স আছে টাকা সংগ্রহ করার এবং টাকাটা বিনিয়োগ করার। কেমন? সেই অর্থায়নের সোর্সটা কি, উৎসটা কি? অনেক ধরনের উৎস আছে। তার মধ্যে মেইন যে উৎসগুলো সেটা হলো, এক নম্বরে হলো বন্ড বা ঋণপত্র। কেমন? যেটাকে আমরা বলে থাকি ঋণপত্রের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করতে পারি। এরপরে সাধারণ শেয়ার, এরপরে হলো অগ্রাধিকার শেয়ার। কেমন? যেটাকে আমরা বন্ড বলে থাকি বা ডিবেঞ্চার বলে থাকি, যেটাকে আমরা ইকুইটি শেয়ার বলে থাকি, যেটাকে আমরা প্রিফারেন্স শেয়ার আমরা বলে থাকি। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎস, সেই উৎস অর্থাৎ একজন বিনিয়োগকারী যখন এই উৎস থেকে টাকা সংগ্রহ করবে তখন সে এই উৎসের বিনিময়ে ব্যয় বহন করবে। যেহেতু এখানে একজন বিনিয়োগকারী এই উৎসগুলোতে টাকা বিনিয়োগ করবে, এখানে সে দেখো একজন বিনিয়োগকারী এই সকল উৎসে টাকা বিনিয়োগ করবে। কেমন? এই সকল উৎসে টাকা বিনিয়োগ করবে। যদি একজন বিনিয়োগকারী এই সকল উৎসে অর্থ বিনিয়োগ করে তাহলে সেখান থেকে কি নির্ণয় করবে? সেখানে বিনিয়োগ করে তার মুনাফা হলো কিনা, তার কোনো লাভ কিনা, সে কি করবে কি করবে না, এই সিদ্ধান্তগুলাই এখানে নরমালি নেওয়া হয়। কেমন? তো আসলে তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে এখানে আমরা প্রথমে ঋণপত্র সম্পর্কে একটু আলোচনা করব, যে ঋণপত্রটা কি, বন্ড কি, সেই জিনিসটাই আমরা এখানে আলোচনা করব। কেমন? তো সেখানে আমরা যদি বন্ড সম্পর্কে আমরা জানতে হয় তাহলে আমরা যেটা জানতে পারি, বন্ড হলো ঋণপত্র হলো একটি ঋণের ধরো হস্তান্তরযোগ্য ঋণের দলিল। কেমন? হস্তান্তরযোগ্য একটি ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিল হলো যে, মনে রাখবা কোন একটা প্রতিষ্ঠান, সাপোজ ধরো এক্স লিমিটেড, তাদের যে বন্ড আছে তুমি সেই বন্ডে বিনিয়োগ করবা। তো মনে করো তুমি ধরো এক্স লিমিটেড হ্যাঁ ওয়াই লিমিটেড এর বন্ড কিনবে। এক্স লিমিটেড ওয়াই লিমিটেড এর বন্ড কিনবে। তো এক্স লিমিটেড যদি ওয়াই লিমিটেড এর বন্ড কিনে তাহলে এক্স লিমিটেড সুদ প্রত্যাশা করবে এখান থেকে, সুদ প্রত্যাশা করবে বা এরকম। তো এটাই মূলত আমাদের আজকে পড়ার বিষয়। তো ঋণপত্রের মধ্যে আমরা যে জিনিসটা করব, একটা হলো যে আমাদের চিরস্থায়ী বন্ড বা যেটাকে আমরা অপরিশোধযোগ্য বন্ড বলে থাকি, অপরিশোধযোগ্য বন্ড বা ঋণপত্র বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি পারপেচুয়াল বন্ড। কেমন? বা বন্ড ভ্যালুয়েশন দেখো সেটা ইন্টারেস্ট আর হলো পেড। তাহলে পারপেচুয়াল বন্ড বা চিরস্থায়ী বন্ডটা কি? অর্থাৎ একজন বিনিয়োগকারী
একজন বিনিয়োগকারী যদি সে দেখো সে এখানে থাকবে সব সময়, এখানে কেমন সেখানে থাকবে, সে যদি একটা বন্ড ক্রয় করে, সে এই বন্ডের মনে করো ফেস ভ্যালু আছে 1000 টাকা, সে এই বন্ড 1000 টাকা দিয়ে যদি কিনে, এই বন্ড থেকে নির্দিষ্ট সময় ধরে মানে আজীবন শুধু সুদ পেতে থাকবে। প্রশ্ন হলো এই বন্ডের যে সে টাকাটা যে বিনিয়োগ করবে, সে কি এই টাকাটা ফেরত পাবে না? সে এই টাকাটা ফেরত পাবে না, কারণ কোম্পানির বৈশিষ্ট্য হলো চিরন্তন বৈশিষ্ট্য, অর্থাৎ কোম্পানি আজীবন থাকবে এবং সে সুদ পেতে থাকবে। তো আমরা এইভাবে এটা করব, কেমন? এরপরে আসো আমরা দেখব যে এখানে এর বিনিময়ে সে এখানে ইন্টারেস্ট পেতে থাকবে, এর বিনিময়ে সে কেডি যেমন প্রত্যাশিত ভ্যালু সে পাবে। তো ঠিক আছে, আমরা আগে আলোচনা করে নিই। তারপর 2 নম্বরে হলো যে কুপন বন্ড। কুপন বন্ড বা যেটাকে পরিশোধযোগ্য বন্ড বলে, পরিশোধযোগ্য বন্ড। পরিশোধযোগ্য বন্ড বা যেটাকে বলা হয় যে ম্যাচুরিটি বন্ড, কেমন, বা এটাকে রিডিমেবল বন্ড বলে থাকে। রিডিমেবল বন্ডটা হলো দেখো ভ্যালু অফ বন্ড সমান সমান দেখো ইন্টারেস্ট কেডি ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি, কেমন, কেডি এন। দেখো এই বন্ডের বৈশিষ্ট্য হলো কোনো বিনিয়োগকারী যদি এই বন্ড ক্রয় করে তাহলে সে নির্দিষ্ট সময় ধরে সুদ পাবে এবং সে নির্দিষ্ট সময় পরে যে বন্ডটা সেটা ফেরত পাবে। কিরকম দেখো, লক্ষ্য করো, এটা হলো 0। মনে করো বন্ডের মেয়াদ হলো 10 বছর, বন্ডের ফেস ভ্যালু হলো 1000, বন্ডের ম্যাচুরিটি ভ্যালু হলো 1000। অর্থাৎ মানে মনে করো একজন বন্ড ক্রেতা যে বন্ড ক্রয় করবে, সে যদি 1000 টাকা দিয়ে এখন একটা বন্ড ক্রয় করে, তাকে ঠিক 10 বছর পরে 1000 টাকা ফেরত দিয়ে দিবে, যেটাকে বলে ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য ফেরত দিয়ে দিবে। তাহলে এই যে বিনিয়োগকারী ধরো মিস্টার এক্স, সে কি জন্য বন্ডটা ক্রয় করবে? বিনিময়ে তাকে ইন্টারেস্ট বা সুদ প্রদান করবে, ধরো 10% হারে, সে 10% হারে সুদ প্রদান করবে, কেমন, সুদ প্রদান করবে। এই মনে করো এইভাবে 10 বছর ধরে সে সুদটা গ্রহণ করতে থাকে এবং এই 10 বছর পরে সে এই টাকা পেয়ে যাবে। তাহলে এখানে দুইটা জিনিস পাবে, সেটা হলো এনুইটি হবে। এনুইটির মানে হলো প্রেজেন্ট ভ্যালু এনুইটি। তোমরা যারা টাইম ভ্যালু অফ মানি করেছো তারা জানো প্রেজেন্ট ভ্যালু এনুইটির মূল কনসেপ্ট হলো যে যদি কোনো বন্ড ক্রয় করে তাহলে এটা নির্দিষ্ট সময় বন্ড না, যে কোনো জায়গায় বিনিয়োগ করলে সেখান থেকে যদি সমানভাবে টাকা গ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু এনুইটি। এখন প্রশ্ন, এই অঙ্কের মধ্যে আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটাকে বলে প্রত্যাশিত আয়। প্রত্যাশিত আয় হলো মনে করো এখানে 12%। এই জিনিসটা আসলে কি? এটাকে আমরা নরমালি এখানে কেডি বলা থাকে, এটাকে বলা থাকে ইন্টারেস্ট, কেমন। কেডিটা হলো যে একটা বন্ড যখন বাজারে থাকে, সেই বন্ডের একজন বিনিয়োগকারী যে হারে আয় প্রত্যাশা করে, মনে করো একজন বিনিয়োগকারী 12% আয় প্রত্যাশা করে, একজন বিনিয়োগকারী প্রত্যাশা করলেই সেটা হয়ে যাবে না। তার মানে এই বন্ডের বর্তমান প্রত্যাশিত আয় বলতে বোঝানো হলো যে এই বন্ডের বর্তমানে বাজার রেট 12%। অর্থাৎ সে বেশি যদি প্রফিট করতে চায়, তাহলে সে বেশি ঝুঁকি নিতে চায়, তাহলে সে তার প্রত্যাশিত হারটা বেড়ে যাবে। মনে রাখবা, প্রত্যাশিত হার যদি বেড়ে যায় তার মানে সে ঝুঁকি নিতে এখানে আগ্রহী। তার মানে প্রত্যাশিত হারটা বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো যে একজন বিনিয়োগকারী যেই হারে আয় প্রত্যাশা করে, যেই হারে আয় বাজারে থাকে, তাহলে এটা কি? এটা হলো প্রতিষ্ঠান ওই বিনিয়োগকারীকে যেই হারে সুদ প্রদান করে, আর এটা হলো বিনিয়োগকারী যেই হারে আয় প্রত্যাশা করে। এটার থেকে এটা এই দুইটার মধ্যেই আমরা একটা কম্পেয়ার করি, মানে সিদ্ধান্ত নিই। তাহলে একজন বিনিয়োগকারী এখন যদি বন্ড ক্রয় করে, সে 10 বছর পরে বন্ড থেকে ম্যাচুরিটি ভ্যালু 0 টাকা পেয়ে যায়। তাহলে বিনিয়োগকারী কি করে? ওই বিনিয়োগকারী এই বন্ড থেকে কি পরিমাণ আয় করলো সেটা সে নির্ণয় করে। এটা নির্ণয় করার পরে যদি এটার থেকে কম হয় তাহলে সেই বন্ড কিনবে বা কিনবে না, কেমন।
আচ্ছা, এ পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দেখো, দুটো বন্ড আমরা আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আচ্ছা, এ পর্যায়ে আমরা এখানে আলোচনা করব যে 3 নম্বরে জিরো কুপন বন্ড। জিরো কুপন আমরা জিরো কুপন বন্ড নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো জিরো কুপন বন্ডের যে বৈশিষ্ট্য সেটা দেখো, এই বন্ডটা খেয়াল করো, এই বন্ডটা বৈশিষ্ট্য হলো এই বন্ডে কোনো সুদ পাওয়া যাবে না, এই বন্ডে কখনো কোনো সুদ পাওয়া যাবে না। তাহলে এই বন্ড কেন কিনবে? কিনবে এই কারণে যে দেখো, লক্ষ্য করো তোমরা, ধরো একজন বিনিয়োগকারী যদি 1000 টাকা দিয়ে একটি বন্ড ক্রয় করে, তাহলে সে সুদ পাবে না, সুদ হলো তার 0%। তাহলে কেডি সে একটা আয় কিন্তু সে প্রত্যাশা করে, ধরো 12% বা সামথিং। সে মেয়াদ শেষে ধরো ওই বন্ড থেকে অত একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট সে বেশি পায়, ধরো 1500 টাকা পেল। এই টাকাটা আজকের মূল্য বা প্রেজেন্ট ভ্যালু যদি এই 1000 টাকা থেকে কম বা বেশি হয়, সেটা দিয়ে সে বন্ডটা সিদ্ধান্ত নেবে যে এই বন্ডটা সে কিনবে কি কিনবে না। তো আমি তোমাদের অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব যে এই 3টা বন্ড এখন কিভাবে আমরা করব, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদেরকে এখন একটি ম্যাথ করার চেষ্টা করব। যেমন আমরা যদি বলি যে x লিমিটেড একটি বন্ড ক্রয় করতে ইচ্ছুক, কেমন? ইচ্ছুক, x লিমিটেড একটি বন্ড ক্রয় করতে ইচ্ছুক, যার অভিহিত মূল্য হলো 1000 টাকা, কেমন? এবং বাজার মূল্য হলো 1200 টাকা, কেমন? বন্ডের সুদের হার হলো 12% এবং প্রত্যাশিত আয় হলো 10%, কেমন? আয় 10% হলে বন্ডের মূল্য কত এবং বন্ডটি ক্রয় করা উচিত হবে কিনা, ঠিক আছে? দেখো, আমি এখানে একটা ম্যাথ লিখেছি। ম্যাথটা তোমরা একটু দেখো। ম্যাথটাতে বলা আছে যে এক্স লিমিটেড একটি বন্ড ক্রয় করতে ইচ্ছুক, যার অভিহিত মূল্য হলো 1000 টাকা, কেমন? এক্স লিমিটেডের বন্ডটির অভিহিত মূল্য হলো, দেখো এখানে 1000 টাকা। এই বন্ডটির বাজার মূল্য হলো 1200 টাকা, সুদের হার 12%, প্রত্যাশিত আয় হলো 10% হলে বন্ডটির মূল্য কত? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই বন্ডটিতে কোনো মেয়াদ নেই, কারণ আমরা জানি যদি বন্ডের মধ্যে যদি কোনো মেয়াদ না থাকে তাহলে সেটি হবে যে চিরস্থায়ী বন্ড, কেমন? তাহলে আমরা এখানে জানি বি সমান সমান ইন্টারেস্ট আর হলো কেডি। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কেডি বলতে এখানে মূলত কি বলা হয়েছে সেটা দেখো। কেডি বলতে বোঝানো হয়েছে প্রত্যাশিত আয়, অর্থাৎ বন্ড মানে বন্ডের কেডি বলতে কে মানে কস্ট, ডি মানে ডেট মানে ডিবেঞ্চার, সেই জন্য কেডি বলা হয়। তাহলে আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা চেষ্টা করব বন্ডের ফেস ভ্যালু কত এটা বের করতে, 1000 টাকা। ম্যাচুরিটি ভ্যালু সেখানে দেওয়া নেই, তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালুটাকে আমরা 1000 টাকা ধরে নিব, কেমন?
আচ্ছা, গেল এটা। এবার আমরা যেটা করব সেটা হলো এই বন্ডের আমরা ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট হলো 1000 গুণন 12%, কেমন? তাহলে হলো কত? 120 টাকা। দেখো এবার আমরা দেখব এই বন্ডের কেডি কত। কেডি হলো 10%। কেডি মানে প্রত্যাশিত আয় হলো 10%। ওকে, তাহলে আমরা দেখব এখানে কত আসে। তাহলে ইন্টারেস্ট হলো 120, কেডি হলো 10। তাহলে আমার দেখো এখানে বন্ডের বর্তমান মূল্য হলো 1200 টাকা। আমরা এই যে দেখো এখানে আমরা এই যে বন্ডের মূল্য আমরা নির্ণয় করলাম, এটা আমরা কি বুঝবো, কিভাবে আমরা সিদ্ধান্ত নিব বা কি। দেখো আমরা যখনই অঙ্কগুলা করব আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই বন্ডের বর্তমান, যেহেতু এই বন্ডের কোনো মেয়াদ নেই, তাহলে এই বন্ডটা বর্তমানে ফেস ভ্যালু আছে হলো 1000 টাকা। একটু লক্ষ্য করো, 1000 টাকা। এই বন্ডের যে বাজার মূল্য আছে, বাজার মূল্য হলো 1200 টাকা, কেমন? আর ম্যাচুরিটি ভ্যালু এখানে দেওয়া, যেহেতু এটার মেয়াদ নেই তাহলে এটা ম্যাচুরিটি ভ্যালু হবে না। এই বন্ডের প্রেজেন্ট ভ্যালু হলো আমরা যেটা বের করলাম 1200 টাকা। অর্থাৎ আমরা অঙ্কের মাধ্যমে যেটা বের করব, অর্থাৎ আমি ভবিষ্যতে যাই পাই না কেন, আমি ভবিষ্যতে যত কিছুই পাই না কেন, সব কিছু চিন্তা করে প্রেজেন্ট ভ্যালু হলো 1200 এবং এই বন্ডের দেখো বাজার মূল্য হলো 1200। আমাকে এই দুটোর মধ্যে চিন্তা করতে হবে, কম্পেয়ার করতে হবে যে এই বন্ড আমি কিনবো কি কিনবো না। দেখো বন্ডের আমি আজকে এই বন্ডটা বাজারে 1200 টাকা, আজকে এই বন্ডটা আমি নির্ণয় করলাম 1200 টাকা। তাহলে এই বন্ড ক্রয় করা আমার জন্য যৌক্তিক হবে। সমান হলেও যৌক্তিক হবে, বা বেশি হলেও যৌক্তিক হবে, কম হলে যৌক্তিক হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ চিরস্থায়ী বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডের কোনো মেয়াদ থাকবে না, এই বন্ড থেকে আজীবন একজন বিনিয়োগকারী সুদ পেতে থাকবে, কেমন? তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে এই অঙ্কটা দিয়ে আমি তোমাদেরকে এখন একটা চিরস্থায়ী না, আমরা এখন একটা যে কুফন বন্ড যেটাকে বলে সেটা করার চেষ্টা করব, কেমন? ধরো যখনই দেখো এখানে লক্ষ্য করো, আমি এখানে অঙ্কটার মধ্যেই আমি একটা মেয়াদ দিয়ে দিলাম, মেয়াদটা হলো 12 বছর। তার মানে এক্স লিমিটেড একটি বন্ড ক্রয় করতে ইচ্ছুক যার অতিরিক্ত মূল্য হলো 1000 টাকা এবং বাজার মূল্য হলো 1200 টাকা। বন্ডের সুদের হার 12%, প্রত্যাশিত আয়ের হার 10% হলে বন্ডের মূল্য কত? মনে রাখবা, তোমার আমি একটা জিনিস বলে দিই, যদি বন্ড, অর্থাৎ একজন বিনিয়োগকারী সে যে বন্ডটা ক্রয় করতে চাচ্ছে, সে বন্ডের প্রত্যাশা করছে কত? 10%। এই বন্ড সে প্রত্যাশা করছে 10%, তাহলে এই বন্ড থেকে সুদ পাচ্ছে 12%। তার প্রত্যাশা থেকে প্রাপ্তি যদি বেশি হয় তাহলে এই বন্ড সে কিনে লাভবান হবে। এটা তোমরা বুঝে নিবা, সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। কুপন বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডে মেয়াদ থাকবে এবং এই বন্ডের মেয়াদ থাকবে এবং এই বন্ডের সুদের হার থাকবে। তো সেটা আমরা এখানে দেখব। দেখো ভ্যালুয়েশন অফ বন্ড সমান সমান ইন্টারেস্ট কেডি কেমন প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি এন। দেখো আমরা কিভাবে এই জিনিসটা এখানে সাজাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমরা লিখবো ইন্টারেস্ট হলো আমার এখানে 1000 গুণন 12% হলো 120, ম্যাচুরিটি ভ্যালু হলো 1000, আর বাজার মূল্য 1200, তারপরে ফেস ভ্যালু হলো 1000, এন হলো 12, আর এই তো কেডি হলো 10%, কেমন? আর ইন্টারেস্ট হলো 12%। ওকে, তাহলে আমরা এখানে দেখো সব তথ্য এখানে পেয়ে গেলাম। আমরা এখানে করবো 120 12
1200 গুণন 0.681369 প্লাস 319 সমান হলো 1200 গুণন 0.681 হলো 817 818 প্লাস 319 সমান সমান হলো 1137, কেমন? 1137 টাকা। তো আমরা আবার একটু দেখে নিই বা হলো 0.10 1:10 ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি একটা কুপন বর্ণ করলাম। তো আমি এখানে তোমাদেরকে একটু এই অঙ্কটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করে দিই। তোমরা একটু লক্ষ্য করো। ধরো এই বন্ডটি মনে করো যে এটা মেয়াদ হলো ধরো 12 বছর, কেমন? এটার মেয়াদ হলো 12 বছর। বর্তমানে এই বন্ডটির ফেস ভ্যালু হলো 1000, বাজার মূল্য হলো 1200, কেমন? 1200, হ্যাঁ 1200, বাজার মূল্য 1200। প্রেজেন্ট ভ্যালু হলো 1136 টাকা, এই 37 টাকা বন্ডের, কেমন? 1137। ম্যাচুরিটি ভ্যালু হলো এই বন্ডের 1000। তার মানে মনে রাখবা কুপন বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ড এখন যদি এই বন্ড ক্রয় করা হয়, একটা নির্দিষ্ট সময় শেষে এই বন্ডটি ফেরত দেওয়া হয়, তাহলে একজন বিনিয়োগকারী কেন ক্রয় করবে, তাই না? তার ক্রয় করার কারণ কি? এর কারণ হলো এই বন্ডের সুদ হলো, ইন্টারেস্ট হলো 12%, কেডি হলো 10%। এটা জিনিস লক্ষ্য করো এখানে। তো এখানে এই বন্ডের প্রত্যাশিত আয় হলো 10%, এই বন্ডের ইন্টারেস্ট হলো 12%। তাহলে একজন বিনিয়োগকারী একটা নির্দিষ্ট সময় ধরে 12 বছর ধরে সমানভাবে সুদ পাবে, কেমন? এবং মেয়াদ শেষে একবারে করে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে, প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমি যদি এখন থেকে নির্দিষ্ট সময় করে টাকাটা একবার গ্রহণ করি, যদি টাকাটা আমি একবার গ্রহণ করি তাহলে সেটা হবে নরমাল প্রেজেন্ট ভ্যালু, কেমন? তাহলে সেটা হবে নরমাল প্রেজেন্ট ভ্যালু, ওকে? আর যদি টাকাটা আমি একবার গ্রহণ করলে সেটা নরমাল প্রেজেন্ট ভ্যালু, টাকাটা যদি আমি সমানভাবে গ্রহণ করি তাহলে সেটা হবে প্রেজেন্ট ভ্যালু ইউনিটি, কেমন? তো তোমরা এখানে দেখো সে একটা নির্দিষ্ট সময় ধরে সে টাকাটা গ্রহণ করছে, এই জন্য এটা সমানভাবে সুদটা, এই সুদটা হলো 120 টাকা, 120 টাকা, 120 টাকা, যে জন্য এটা এনইউইটি হলো, কেমন? আর ঠিক 12 বছর পরে সে 10,000 টাকা একবারে ক্রয় করবে, তাহলে ওই 10,000 টাকা যেহেতু সে একবার ক্রয় করবে, এই 10,000 টাকা হবে লামসাম। অর্থাৎ একজন বিনিয়োগকারী সে যখন বন্ডটা ক্রয় করবে 12 বছর রাখবে, রাখার পরে সেই বন্ড থেকে 12 বছর পর্যন্ত সমানভাবে সুদ পাবে এবং 12 বছর পরে মূল টাকাটা পেয়ে যাবে। তাহলে এগুলো তো সে ভবিষ্যতে পাবে, এই অর্থের আজকের মূল্য। অর্থাৎ মূল্যায়ন বলতে আমরা যেটা বুঝি, একজন বিনিয়োগকারী তার বন্ডের মূল্যায়ন নির্ণয় করবে, তার বন্ডটা সে কিনে লাভবান হবে কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এখন এই বন্ডের বাজার মূল্য হলো এটা, কেমন? 1137 টাকা। কিন্তু আজকে এই মুহূর্তে বাজারে এই বন্ড বাজার মূল্য হলো 1200 টাকা। যদি এই মুহূর্তে বন্ডটি বাজারে 1200 টাকা বিক্রি হয়, বাজারে 1200 টাকা মূল্য হয়, এই মুহূর্তে তুমি যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করছো 1137, এই বাজার মূল্য থেকে যদি এটা কম হয় তাহলে এই বন্ড কিনে তোমার কোনো লাভ হবে না। তার মানে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যে উক্ত বন্ডটি
বন্ডটিতে বিনিয়োগ করা বিনিয়োগ যৌক্তিক নয়। তার মানে বাজার মূল্য থেকে যদি প্রেজেন্ট ভ্যালু যদি ছোট হয়, কম হয়, বুঝে নিবা আজকে বাজারে চলছে এই বন্ডটি 1200 টাকা, এই যে 1200 টাকা আজকে বাজারে চলছে এই বন্ডটি 1200, এবং আজকে আমি যে মূল্যটা নির্ণয় করলাম ভবিষ্যতে সেই মূল্যটা হলো 1137, তাইলে এই বন্ডটি কিনা আমার জন্য যৌক্তিক নয়। তার মানে বাজার মূল্যের চেয়ে কম হলেই এই বন্ড আমি কিনে আমার জন্য লাভবান হবে না। এটাও আমার আজকের মূল্য, এটাও আজকের বাজার মূল্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা ইউটিউবে ভিডিওটি পাবা। যদি তোমরা মনে করো যে পরবর্তীতে তোমাদের আরও জানার প্রয়োজন আছে, তাহলে আমি এর পরবর্তীতে আরও পরের নিয়মগুলো নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব পরের ক্লাসে আগামী মঙ্গলবার। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।